স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মুসাব্বিরকে হত্যার ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার ডিবি জানায়, ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বেই মুসাব্বির খুন হয়েছেন। তবে কারা এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সেই তথ্য জানাতে পারেনি পুলিশ। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। 7 জানুয়ারি রাতে কারওয়ান বাজার সুপারস্টার হোটেলের পাশের গলিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির। ঘটনার পর তেজগাঁও থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন তার স্ত্রী। পুলিশের পাশাপাশি তদন্তে নামে গোয়েন্দা পুলিশও। সিসি ক্যামেরার ফুটেজ দেখে 2 শুটারকে শনাক্ত করে গোয়েন্দারা। এদের মধ্যে এই যুবকের নাম জিন্নাত, অন্যজন রহিম। হত্যাকাণ্ডের 4 দিন পর ডিবি পুলিশ জানায়, ঢাকাসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তারা শুটার জিন্নাত সহ 4 জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে জিন্নাত দাড়ি ফেলে নিজের পরিচয় লুকানোর চেষ্টা করে, আর অন্য শুটার রহিমকে তারা গ্রেপ্তার করতে পারেনি। তারা ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা স্বীকার করেছে। আরেকজন আসামি কিন্তু আমরা এখন অ্যারেস্ট করতে পারিনি। সেকেন্ড শুটার যেটা, এটা আপাতত আপনারা সবাই জানছেন। জি, নাম পাওয়া গেছে। এটা ওই ইয়ারি ভাই হচ্ছে রহিম। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে তারা। এটা মনে হচ্ছে যে তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক ব্যবসায়িক থেকে আছে। এর নেপথ্যেও কিছু আছে কিনা এটা আমরা তো কেবল আসামি নিয়ে আসলাম। কারা এই হত্যার মাস্টারমাইন্ড এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম জানান, তদন্ত শেষ হয়নি, এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। আমরা আসলে অনেকগুলো জিনিসই এখন দিচ্ছি তদন্তের স্বার্থে। এই প্রশ্নটা আমরা একটু করতে যাচ্ছি। আমরা তো খুবই ইনিশিয়াল স্টেজ আছে। গোয়েন্দারা জানিয়েছে, মুসাব্বির হত্যার ঘটনায় একসাথে 3 ভাই জড়িত। এদের মধ্যে বিল্লাল ও কাদের গ্রেপ্তার হয়েছে। শুটার পলাতক রহিমও তাদেরই ভাই। কারওয়ান বাজার কেন্দ্রিক ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের সাথে ওঠা বসা তাদের। কারওয়ান বাজার কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর সঙ্গে বা এখানে রাজনৈতিক কর্মীদের সঙ্গে ওনাদের ওঠা বসা আছে। প্রাথমিকভাবে আমরা এটা জানতে পারছি। আশিক মাহমুদ, 71, ঢাকা। রাষ্ট্রের সংস্কার চাইলে হ্যাঁতে ভোট দিতে বললেন 2 উপদেষ্টা। রোববার এক অনুষ্ঠানে পরিবেশ ও তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, এর ফলে ক্ষমতার ভারসাম্য আসবে। অন্যদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমানের অভিমত, আয়নাঘরের পুনরাবৃত্তি না চাইলে হ্যাঁ ভোট দিতে হবে। ঢাকা উত্তর সিটির নাগরিক পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জানাচ্ছেন সুমনা স্বামী। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে সম্মাননা জানাতে এই প্রথম নাগরিক পদক প্রদান করেছে। বিভিন্ন সামাজিক কাজের জন্য 8 ক্যাটাগরিতে 10 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক দেওয়া হয়। আমি চাচ্ছিলাম যে আমার আশেপাশে যত শিশু বা ছেলেমেয়েরা আছে তারা যেন এই কষ্টগুলো না করে। সেই ক্ষেত্রে তাদের কষ্টগুলো কমিয়ে আনার জন্য আমার এই উদ্যোগ ছিল। যে চ্যালেঞ্জ নিয়ে আমরা এই করাইলের লোকজন বাস করি, প্রথমত চ্যালেঞ্জ হয়েছে আমাদের আগুন। প্রতিটা চ্যালেঞ্জ, কৃষিকাজ, অন্যান্য বাধা, সব বাধা আমরা অতিক্রম করতে পারি, কিন্তু আগুনের সাথে লড়াই করে আমরা কেউই পারি না। উপদেষ্টারা কথা বলেন জাতীয় নির্বাচন ও গণভোট নিয়েও। তাদের মতে এর বাইরে যাওয়ার সুযোগ নেই। তেমনটা হলে রাষ্ট্র হুমকির মুখে পড়বে। যদি সংস্কার চান তাহলে গণভোটে যেতে হবে, সংস্কারের পক্ষে মতামত ব্যক্ত করতে হবে। এই তরুণ সমাজ যেভাবে আমাদেরকে স্বৈরতন্ত্রের, স্বৈরাচারের কবল থেকে বের করে এনেছে, এই তরুণ সমাজকে সেভাবেই গণতন্ত্রের ভিতটা সংস্কারের মাধ্যমে শক্তভাবে প্রস্তুত করতে হবে। আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি, যে এই স্বপ্ন আমাদের শহীদরা দেখে গেছেন, যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাঁটে। তারা ওই বাংলাদেশই চেয়েছেন যে বাংলাদেশে বৈষম্য থাকবে না। আমরা খুব বেশি কাজ করতে পারি নাই, যেটুকু পেরেছি সেই কাজটা যেন স্থায়ী করতে পারি। যারা সামনে দায়িত্ব নেবেন তারা এগিয়ে নিয়ে যাবেন দেশকে। আধিপত্যবাদের কাছে আর বাংলাদেশ কখনো মাথা নত করবে না। অনুষ্ঠানে আরো অংশ নেন শিক্ষাবিদ সলিমুল্লাহ খান। তার অভিযোগ, রাষ্ট্র বুদ্ধিজীবীদের মূল্যায়ন করছে না, যা ভবিষ্যতের জন্য ক্ষতির কারণ। দেশের মনীষী এবং জ্ঞানী এবং গুণী লোকদের যদি আপনি শুধুমাত্র গণবুদ্ধিজীবী উপাধি দিয়ে নষ্ট করেন, খানিকটা বুঝে খানিকটা না বুঝে, তাহলে দেশ এরকমভাবে চলতে থাকবে।
এ সময় ডিএনসিসির প্রশাসক জানান, পদক দেওয়ার মাধ্যমে স্বেচ্ছাসেবী কাজে নাগরিকদের উদ্বুদ্ধ করা হয়েছে। এর ধারাবাহিকতা রক্ষার অনুরোধ করেন তিনি। হয়তো মতামতের ক্ষেত্রে আমরা অনেক আইডিয়া অনেকের কাছ থেকে। সুমনা সুমি, ৭১, ঢাকা। নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ে উচ্ছৃঙ্খল জনতার হানা বা মবের অভিযোগ করেছেন প্রার্থীরা। রবিবার ইসিতে আপিল শুনানির পর তারা বলেন, মবক্রেসির ভয়ে রিটার্নিং কর্মকর্তারা জেলায় জেলায় ঠিকমতো কাজ করতে পারেনি। এদিকে বগুড়া ২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। আর উল্লেখযোগ্য হারে মনোনয়ন ফিরে পেয়েছেন জাপার প্রার্থীরাও। ফারজানা আক্তারের প্রতিবেদন। আপিল আবেদনের শুনানির দ্বিতীয় দিনেও নির্বাচন কমিশনে ভিড় করেন প্রার্থী ও তাদের আইনজীবীরা। মনোনয়ন ফেরত পেতে যুক্তিতর্ক তুলে ধরেন এজলাসে। শুনানিতে মনোনয়ন ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ষড়যন্ত্র করে বাদ দেওয়া হয় তার মনোনয়ন। আমি প্রথমে আল্লাহর কাছে শুকর করছি, আমি বিশ্বাস করতাম ষড়যন্ত্র টিকবে না। যে মবক্রেসি করা হয়েছে এটা ইল ওমেন, এক কথায় খুবই একটা অশুভ ইঙ্গিত, যার কারণে আমি মনে করি জেলা প্রশাসক নিজে বিচলিত হয়ে সামাল দেবার জন্য মনে করেছেন একটা খারাপ পরিস্থিতি হবার চাইতে বিষয়টা নির্বাচন কমিশনে যাওয়াই ভালো। এদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, মবের ভয়ে রিটার্নিং কর্মকর্তারা ঠিকমতো কাজ করতে পারেননি। এবার আমরা দেখেছি টেকনিক্যাল গ্রাউন্ডে প্রচুর মনোনয়ন বাতিল হয়েছে। মবতন্ত্র রিটার্নিং কর্মকর্তাকে ডমিনেট করেছে এবং যে কারেক্টগুলো তারা করতে পারতেন, বলতে পারতেন, অ্যালাউ করতে পারতেন, মবের ভয়ের কারণে তারা করতে পারেনি, কারণ তৎক্ষণাৎ তাকে একটা ট্যাগিং করে দেওয়া হতো। মনোনয়ন ফেরত পেয়েছেন বেশিরভাগ প্রার্থী, আর যাদের আবেদন নামঞ্জুর হয়েছে তারা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান। আমাদের সিম্পলি একটা ভুল হয়েছিল সিগনেচারের, আলহামদুলিল্লাহ আপিল অ্যাকসেপ্টেড হয়েছে, মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। নির্বাচনটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে কিনা সে সন্দেহ তৈরি হয়েছে। হলফনামাটি সংশোধন করে আপিল করেছি। আজকের শুনানিতে আমাদের নির্বাচন কমিশনার শুনানির পরে আমাদেরটি বৈধ ঘোষণা করেছে। মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এদিকে সকালে বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতনদের সাথে আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। ফেব্রুয়ারির নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জনগণের বিশ্বাস ও আস্থা পাওয়া, এমনটাই মনে করেন সফররত ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা। রোববার ইইউ পর্যবেক্ষক মিশনের প্রধান বলেন, সব ধরনের ভোটারদের জন্য সুযোগ সৃষ্টি হলে এবং যথেষ্ট ভোট পড়লেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে বলে ধরে নেবেন তারা। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শর্মিন। 2008-এর পর বাংলাদেশে আবারও ইউরোপিয়ান ইউনিয়নের প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক মিশন কাজ শুরু করেছে গত বছর ডিসেম্বরের শেষ থেকে। এবার এসেছেন 56 জন পর্যবেক্ষক, যারা কাজ করবেন 64 জেলায়। This is what we are here to observe, the impartiality also of the authorities, including, of course, the Central Electoral Commission. The central issue is to gain the trust and confidence of the citizens. ইইউ এর 27 সদস্য দেশের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের প্রায় 200 পর্যবেক্ষক এই দলে থাকবেন। What we will really observe is the main thrust is going to be the parliamentary elections and not the referendum, because this is kind of outside of our mandate. But of course what we are going to pay attention to is this issue, how informed citizens are. কোন কোন বিষয় পর্যবেক্ষণ করবেন তারা, এ নিয়েও বিস্তারিত তুলে ধরেন মিশন প্রধান। তবে এদেশের ঐতিহাসিক রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে আপাতত কথা বলতে চান না তিনি। What we are really looking forward to have a credible turnout. Inclusivity, it means citizens to cast their votes and to be counted in a fair and good way, but also, of course, the participation. The party registration is an issue, and we all know that this has been also historically a very complicated issue here regarding the issues of national reconciliation and transitional justice. We are not going to comment on these issues. তিনি বলেন, নির্বাচনের 2 দিন পর তারা প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে, আর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া যাবে প্রায় 2 মাস পর। Pre or post election violence, this has been, of course, an issue when I still expect that the Bangladeshi authorities have a resource to address that. নাদিয়া শর্মিন, ৭১, ঢাকা।
মোস্তাফিজ ইস্যুতে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, যে কোনো দেশের সাথেই ব্যবসা বাণিজ্য করতে চায় বাংলাদেশ, তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে চলতি অর্থ বছরের এখন পর্যন্ত ভারতের রপ্তানি কমেছে 6%। শারমিন নীরার রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের টানাপোড়েনের বড় প্রভাব ছিল গেল বছর স্থল বন্দর বন্ধ করে দেওয়া। ফলে কমে যায় পণ্য পরিবহন, রফতানিতে যার বড় ধাক্কা লাগে। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসেবে চলতি অর্থ বছরের 5 মাসে ভারতে পণ্য রফতানি হয়েছে $76 কোটি, যা গত অর্থ বছর ছিল $81 কোটি। তবে এটা মানতে নারাজ বাণিজ্য মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা। বিগত 5 বছরের আমাদের রপ্তানি বা আমদানির চিত্র দেখেন, আপনি বছর ভিত্তিক ওঠানামা দেখবেন, তার পরিপ্রেক্ষিতেই হয়েছে। আমাদের প্রয়োজন, আমাদের আমদানি প্রয়োজন, আমাদের অর্থনৈতিক সক্ষমতা, আমাদের রপ্তানির উদ্দেশ্যে আমদানি, সকল কিছু মিলিয়েই আমাদের এই পরিমাণগত যে পরিবর্তনগুলো হয়। তো সেই ক্ষেত্রে আমরা এমন কোনো কিছু দেখছি না। এখন ভারত যে সমস্ত মানে স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশের আমদানি বন্ধ করে দিয়েছে বেশ কয়েক মাস আগে, গত মে মাসের দিকে, তার কারণে বাংলাদেশের রপ্তানি কিছু কমেছে, কিন্তু আমরা সে ধরনের কোনো কাউন্টার মেজার্স ওই অর্থে নেইনি। এমন অবস্থায় মুস্তাফিজ ইস্যুতে ভারতের সাথে সম্পর্কে নতুন করে সংকট সৃষ্টি হয়েছে, যার প্রভাব বাণিজ্যেও কি পড়তে পারে জানতে চাওয়া বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে। আমাদের এই মুহূর্তে আমরা কোনো কিছু দেখছি না যে কোনো প্রভাব পড়বে, এরকম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি, আমরা পৃথিবীর সমগ্র দেশের সাথে উদার বাণিজ্যে আমাদের কার্যক্রম নিয়োজিত আছে। রোজায় নিত্যপণ্যের মজুদ কি পরিমাণ আছে ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর তার হিসেব প্রকাশ করা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা আগামী 19 জানুয়ারিতে সকল অংশীজনকে নিয়ে একটা সভা আহ্বান করেছি এই বিষয়ে পর্যালোচনা করার উদ্দেশ্যে। শারমিন নীরা, 71, ঢাকা। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আক্রমণের ফলে বিশ্বজুড়ে ক্ষমতার প্রদর্শনীর প্রতিযোগিতা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করছেন কেউ কেউ। তবে বিশেষজ্ঞরা বলছেন, কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের প্রতিযোগিতা থামানো না গেলে সংকট আরও ঘনীভূত হবে। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। নানা অজুহাতে ছোট কিংবা সামরিক দিক থেকে কিছুটা দুর্বল দেশগুলোর উপর পরাশক্তিগুলোর হামলা, আক্রমণ ও অভিযানের ঘটনা বেশ পুরনো। তবে নিকট অতীতে তা শুরু হয়েছে ইউক্রেনে রাশিয়ার হামলার মাধ্যমে। আর সর্বশেষ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বিশেষ সামরিক অপারেশনে যুক্তরাষ্ট্রে ধরে আনা হয়। অনেকের ধারণা ইরানেও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের বিদ্যমান বাস্তবতায় সামনে এসেছে অন্য দেশগুলোও কি ক্ষমতা প্রদর্শনের এই লড়াইয়ে যুক্ত হবে কিনা এই প্রশ্ন। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর এবার কি তবে চীনের আক্রমণের শিকার হবে তাইওয়ান? চীনে নিযুক্ত সাবেক এই কূটনীতিকের মতে ক্ষমতা প্রদর্শনের এই প্রতিযোগিতা বিশ্ব ব্যবস্থায় নতুন সংকট সামনে নিয়ে আসতে পারে। যুক্তরাষ্ট্রেও যেভাবে ভেনেজুয়েলা আক্রমণ করে তার রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে গেল, এটা তো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একটা দেশ আরেকটা দেশকে আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া আক্রমণ করতে পারে না। তবে ডলার কেন্দ্রিক অর্থনৈতিক বাস্তবতায় চীন এখনই তাইওয়ানে প্রভাব খাটাবে না বলে মতামত তার। তারা আক্রমণ করবে বলে আমাদের মনে হয় না। তাদের একটা ডিপেন্ডেন্সি আছে, তারা কিন্তু এর উপরে ডিপেন্ডেন্ট, আমেরিকার উপরে ডিপেন্ডেন্ট ইন দ্যাট ওয়ে। তবে হ্যাঁ, তারা তাইওয়ানকেও আপনার বেশি উঠতে দিবে না এবং তাইওয়ানের সাইডে এগুলো করতেই থাকবে, হয়তো আরেকটু বেশি করতে পারে, কিন্তু আমি মনে করি না যে তাইওয়ানকে তারা আক্রমণ করবে, এটাও হবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক মনে করেন, আগ্রাসনের ইতিহাস পুরনো হলেও বর্তমান সময়ে অন্য দেশে অভিযান চালাতে কোনো নিয়ম মানছে না পরাশক্তিগুলো। আন্তর্জাতিক আইন কানুন, মানবাধিকার কোনো কিছুতেই এর যৌক্তিকতা প্রমাণ করা যায় না। ঠিক তদ্রুপভাবে এখন আমেরিকা এবং ইসরায়েল একত্র হয়ে সারা পৃথিবীতে কর্তব্য করছে পৃথিবীর মানুষের জন্য, বর্তমান মানে জনগোষ্ঠীর জন্য বা এই পৃথিবীর জন্য। এটা একটা দুঃসংবাদ। এই দুঃসংবাদ কবে দূর হবে বলা যায় না।
তবে সংকটের সমাধান এখনো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের ব্যর্থ ভূমিকায় আমরা বারবার বলি, কিন্তু আমি সবচেয়ে মনে করি যে রিজিওনাল ফোর্সগুলোকে আরও স্ট্রং রোল প্লে করতে হবে। তারা যদি তাদের কমিটমেন্ট থেকে দূরে সরে আসে তাহলে কিন্তু আলটিমেটলি এটা লস গেম হবে বলে আমি মনে করি। সেক্ষেত্রে আগ্রাসন আরও বেড়ে যাবে, গ্লোবাল হেসিমনি যেটা আসলে পিসফুল কোএক্সিস্টেন্স সোভারেনিটির জন্য খুবই থ্রেটফুল হবে। ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা শান্তি ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মত এই বিশেষজ্ঞের। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের দুই দল বিদ্রোহীর সংঘর্ষের সময় গুলিতে এক বাংলাদেশি শিশু আহত হয়েছে। প্রথমে মারা যাওয়ার কথা শোনা গেলেও শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন। সংঘর্ষে আহত আরাকান আর্মির সদস্যদের বাংলাদেশের মধ্যে ঢুকে চিকিৎসা নিতে দেখা গেছে। এদিকে অবৈধভাবে প্রবেশ করা ৫৩ মিয়ানমার নাগরিককে আটক করেছে পুলিশ। কামরুল ইসলাম মিন্টুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। রোববার ভোরে হুয়াইকং সীমান্তে গোলাগুলির শব্দ আসতে থাকে মিয়ানমার থেকে। এর আগে শনিবার মধ্যরাতে গুলির শব্দে এলাকার লোকজন ঘর থেকে বের হয়ে আসে। এ সময় মিয়ানমার থেকে আসা একটি বুলেটের আঘাতে আহত হয় পুতুনি নামে এক কিশোরী। গুলিবিদ্ধ হয় আরো একজন। ভোরের আলো ফুটতেই হুয়াইকং সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে লোকালয়ে ঢুকে পড়ে গুলিবিদ্ধ রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের বেশ কিছু সদস্য। তাদের চিকিৎসায় সহায়তা করে এলাকার লোকজন। গোলাগুলির শব্দ থামার পর কিশোরী নিহতের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। এ সময় তারা রাস্তায় বিক্ষোভ করে। তারা বলছে দিনের পর দিন এরকম অবস্থা চলতে পারে না। পরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, যদিও প্রশাসনের কেউ এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। গেল বৃহস্পতিবারও মিয়ানমার থেকে উড়ে আসা গুলিতে আহত হয় এলাকার এক জেলে। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর নারী শিক্ষার্থী ও উদ্যোক্তারা নির্বাচন কেন্দ্রের সুষ্ঠু পরিবেশের উপর গুরুত্ব দিচ্ছেন। তারা বলছেন, ভোট কেন্দ্র নারীদের জন্য সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ থাকলে তারা ভোট দিতে যাবেন। তারা মনে করেন, সুষ্ঠুভাবে নারীরা ভোট দিতে পারলে নারীর অধিকার ও নেতৃত্ব শক্ত হবে। মোবারক হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। বিগত নির্বাচনগুলোতে সুষ্ঠু ভোট না হয় বেশিরভাগ নারী ভোট দিতে ভোট কেন্দ্রে যাননি। এবার ভোট কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু হলে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আগ্রহী বলে জানান নরসিংদীর নারীরা। এবারের নির্বাচন নিয়ে নতুন প্রজন্মের নারী ভোটারদের মধ্যে আগ্রহ দেখা গেছে। তারা বলছেন, ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারলে তারা ভোট দিতে যাবেন। আমরা অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দিব যারা নারীদেরকে নিয়ে কাজ করে। যেই সরকার আমাদের নতুন ধারার বন্দোবস্ত বা নতুন ধারার রাজনীতিটা যেটা আমরা করতে চাচ্ছি এইটা এস্টাবলিশ করতে পারবে। এবার হচ্ছে আমার প্রথম ভোট, আমি খুব নিরাপত্তাভাবে ভোটটা দিতে চাই। সুষ্ঠু ভোটের মাধ্যমে নারী বান্ধব একটি সরকার গঠন করবেন বলে জানিয়েছেন তারা। নারী ডেভেলপমেন্টের যে কাজ করবে, আমরা আসলে সেই ধরনের সরকার চাই। আমরা ঝুঁকিমুক্ত একটা ভোট কেন্দ্র চাই যেখানে আমরা নারীরা গিয়ে নির্বিঘ্নে নিরাপদে ভোট দিতে পারবো। আমরা যারা উদ্যোক্তা লেভেলে কাজ করি, আমরা এমন একটা সরকার আমরা নির্বাচন করতে চাই আমাদের ভোট দিয়ে, যেন আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করতে পারি। নরসিংদীর ৬টি উপজেলার 5টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা 19,71,237 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 9,70,939 জন। হাসিবা আলী বর্ণা, ৭১। আসন্ন সংসদ নির্বাচনে ভোট দেবেন প্রবাসী ভোটাররাও। কিন্তু যুক্তরাজ্যের প্রায় ২ লাখের বেশি প্রবাসী ভোটারের মধ্যে ভোটের জন্য নিবন্ধন করেছেন মাত্র ৩২,৪১৪ জন। এদিকে অনেকেই কিন্তু আবার জানান, জাতীয় পরিচয়পত্রের জটিলতার কারণে নিবন্ধন করতে পারেননি তারা। আর তাই এনআইডি সংকটে প্রশ্নের মুখে যুক্তরাজ্যের লাখো বাংলাদেশির ভোটাধিকার। বিস্তারিত আরিফ মাহফুজের রিপোর্টে। যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশি সহ বৈধ অবৈধ প্রায় ৬ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছে। আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেছেন মাত্র ৩২,৪১১ জন প্রবাসী, যা মোট প্রবাসীর তুলনায় অনেক কম। ভোট নিবন্ধন করার তথ্য সম্পর্কে অনেকেরই জানা ছিল না বলে অভিযোগ করেন প্রবাসীরা। ভোটার
হওয়ার যোগ্যতা রাখে তারা কেউই ইনফরমেশন জানেন না। এটা যদি একটা কমিউনিটিতে একটা ভালো অ্যাওয়ারনেস করা যেত সবাইকে এবং মিডিয়া যারা আছে তাদেরকে নিয়ে। এটার তো কোনো প্রচার প্রচারণা তো আমরা তো এইভাবে দেখি নাই কোনো কিছুতেই, আমরা তো কিছুতেই পাইলাম না, কোনো নিউজ কোনো চ্যানেলও তো দেয় নাই যে এত তারিখের ভিতরে এটা দিতে হবে। ভোট নিবন্ধনের পূর্ব শর্ত ছিল জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। অনেকেই জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কিভাবে করতে হয় এ বিষয়ে কোনো তথ্য জানতেন না বলে অভিযোগ করেন। ভোটার হইতাম আসলে আনফরচুনেটলি এনআইডির জটিলতার কারণে আসলে ভোটার হইতাম পারছি না। প্রবাসীরা এই দেশে নিতান্তই সবসময় নিজস্ব কর্মক্ষেত্রে ব্যস্ত থাকেন এবং তারা হয়তো বা কারো আইডি কার্ড নাই, জাতীয় পরিচয়পত্র নাই, হয়তো বা কারো জাতীয় পরিচয়পত্র পেন্ডিং রয়েছে। এমত অবস্থায় অনেকে যেখানে জানেনই না যে কিভাবে অ্যাপস ডাউনলোড করে জাতীয় পরিচয়পত্র এইখানে আপলোড করে এই পোস্টাল ভোটার সিস্টেমটা করবেন। হাই কমিশন কর্তৃপক্ষ বলছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম চালুর পর থেকেই ওয়েবসাইট সহ বিভিন্ন মাধ্যমে সচেতনতা তৈরির চেষ্টা করা হয়েছে। ধরেন অনেকে হয়তো বাংলাদেশ থেকে আগে এনআইডি করে এসছেন, তো যেহেতু তাদের আগে এনআইডি আছে ওনারা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রবাস থেকে। আগামীতে নিশ্চয়ই এই সংখ্যাটা বাড়বে এবং আমার মনে হয় যে যেহেতু এখন প্রবাস থেকেও লোকজন ভোট দিতে পারবেন, ওনাদের মধ্যেও একটা সচেতনতা বাড়বে এবং ওনারাও আগামীতে এনআইডিটা করে নেবেন। এনআইডি জটিলতার কারণে ভোটার হতে পারেননি যুক্তরাজ্যের হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। নিজে আগামী নির্বাচনে ভোট দিতে না পারলেও তারা প্রত্যাশা করছেন সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সুন্দর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ যেন প্রবাসীদের জন্য উপহার দেওয়া হয়। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।